হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারব না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। এই কদিন ধরে আদালত, তথ্য প্রমাণ জোগাড় করা, সাহিত্যর বিয়ের সমস্ত কেনাকাটা আর সঙ্গে সারিকা টেলার্সের জায়গাটার ভীত পুজো সব মিলিয়ে মেয়েদের একদম সময় দিতে পারেনি আদিত্য। ওদের বাড়ির একদম সামনেই একটা জায়গায় সারিকা টেলার্সটা হবে, যেখানে ও নিজের হাতে কাপড়ে ডিজাইন তুলবে, একদম শুরু থেকেই শুরু করবে ও সবটা। আদিত্য মেয়েদের সামনে একটা খই বই নিয়ে বসেছে। এক একটা ছবি হাসি খুশিকে দেখাচ্ছে আর ওরা খিলখিল করে হেসে উঠছে। হঠাৎ হাসি নিজের ফ্রকের কিছুটা অংশ তুলে পেটের উপর হাত বুলাতে বুলাতে বলে, বা বা কি দে। আদিত্য কাচুমাচু মুখ করে তাকালো হাসির দিকে। ওর মনে পড়ে গেল বিয়ের পরের দিনের কথা। হাতে থাকা হাতঘড়িটার দিকে তাকালো ও। সারিকা বলল তো দুপুরের আগে চলে আসবে। ও তো জানে আজকে রুমা দিদি ছুটিতে আছে, তাহলে এখনও আসছে না কেন ওই বাড়ি থেকে? সারিকাকে ফোন করে কিন্তু সারিকা ফোন তোলে না। মিনিট 10 অপেক্ষা করার পর কোনো উপায় না দেখে আদিত্য মেয়েদের কাছে কার্টুন চালিয়ে রেখে রান্নাঘরে যায়। হাঁড়ি থেকে ভাত বার করে প্লেটে রাখে। তখন ওর মনে পড়ে সারিকা ভাত ভালো করে তৈরি করে মেয়েদেরকে খাওয়ায়। অনেক ভাবনা চিন্তার পর আদিত্যর মাথায় একটা বুদ্ধি আসে। ঝট করে মিক্সার মেশিনটা বের করে তাতে প্লেটের ভাতগুলো দিয়ে দেয়া। সুইচ দিতেই ঘটঘট শব্দে ভাতগুলো পিষে যায়। বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আদিত্য ভাতগুলো মিক্সিতেই রেখে দরজা খোলার জন্য চলে যায়। দরজা খুলতেই সারিকা আর সাহিত্যকে দেখতে পায় ও। সারিকা আদিত্যকে ভালো করে পর্যবেক্ষণ করে। কি হয়েছে, এত ঘেমে গেছ কেন? প্রিন্সেসদের খিদে পেয়েছে, আমি খাওয়াতে পারি না ওদের। তুমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে ওদের খাইয়ে দাও। আমি ভাত পিষে ফেলেছি গু। সারিকা ভ্রু কুঁচকে তাকালো। পিষে ফেলেছ মানে? এই সরো দেখি, কি অকাজ করে বসে আছো গু। সারিকা আদিত্যকে সরিয়ে ভিতরে ঢুকতেই চোখ গেল রান্নাঘরে রাখা মিক্সার আর ইলেকট্রিক বোর্ডে আটকানো মিক্সারের তারটার দিকে। সারিকা করুণ চোখে তাকালো আদিত্যর দিকে। তুমি মিক্সারে ভাত পিষেছ? পাশে থাকা সাহিত্য হো হো করে হেসে ওঠে। দাদাভাই, তুই নাকি অহনাকে মানুষ করেছিস এইভাবে মিক্সারে ভাত পিষে? আচ্ছা, তখন মিক্সার ছিল? আমার ঠিক মনে পড়ছে না গি। ভাই, তুইও খোটা দিচ্ছিস। আর অহনা প্রথম থেকেই গোটা খাবার খেত অন্নপ্রাশনের পর থেকেই? আদিত্য একটু ভটকে গেল সাহিত্যর প্রশ্নে। কোনো উত্তর যখন ও দিতে পারল না, সারিকা বিশ্বাসটা বুঝে কথা ঘোরাল। তোমরা এই প্রশ্ন উত্তরের পর্বটা পরে সারবে। সাহিত্য, যাও পোশাক পাল্টে আসো। আমি হাসি খুশিকে খাইয়েই সবার খাবার বাড়ছি দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে সবার। সারিকা মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছে। আদিত্যর বুকে মাথা রেখে বসে আছে সারিকা, আর আদিত্য বিছানার উঁচু অংশে ঠেল দিয়ে বসেছে। রূপার সব কেনাকাটা কমপ্লিট? হ্যাঁ, আজ সব কমপ্লিট করে এলাম, আর মাত্র 5 দিন বাকি আছে ওদের বিয়ের। তবে জানো, সাহিত্যর কিছু জিনিস কেনা এখনও বাকি রয়ে গেছে গি। তুমি লিস্ট করে দিও, আমি বিকালে গিয়ে কিনে আনব গো। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। আদিত্য সারিকার চুলে বিলি কেটে দিচ্ছে আর সারিকা চোখ বুজে সেটা উপভোগ করছে। হঠাৎ ওর মনে একটা প্রশ্ন জাগ্রত হল। আচ্ছা আদি, ইন্দ্রাণীর ফ্যামিলিকে তুমি ঠিকঠাক বুঝিয়েছ তো? ওনারা আবার বিয়ের দিন কোনো ঝামেলা করবে না তো? এই চিন্তাটা আমারও আছে। ইন্দ্রাণী মেয়েটা ভালো, কিন্তু বড্ড সেন্সিটিভ ওকে ভালো করেই বুঝিয়েছি, তবে ও অনেক অপমানিত হয়েছে গি। সারিকা আদিত্যর বুক থেকে মাথা তুলে ওর দিকে তাকালো। জানো, আমি আমাদের বিয়ের দিন ইন্দ্রাণীর সঙ্গে কথা বলে যা বুঝলাম, ও সাহিত্যকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, নতুন সংসারের স্বপ্ন কিন্তু আমাদের কিছু করার নেই। কয়েকদিনের স্বপ্নের জন্য আমি 5 বছরের ভালোবাসাকে শেষ করে দিতে পারবো না। সবার আগে আমার ভাইয়ের ভালো থাকা, ওকে ভালো রাখতে আমি সবকিছু করতে পারি হ্যাঁ গো, শুনলাম সাহিত্য আর রূপার ফ্লাইটের টিকিটও কনফার্ম হয়ে গেছে, তাও আবার বৌভাতের 2 দিন পরেই গিয়ে। সাহিত্য হ্যাঁ সূচক মাথা নাড়াল। ও আরও কটা দিন থাকতে চেয়েছিল। আমি বারণ করলাম, বলেছি আগে সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর এখানে এসে যতদিন ইচ্ছা ততদিন থাকতে অষ্টমঙ্গলা অবধি রাখতে পারতে
আদিত্য একবার বন্ধ দরজার দিকে তাকাল। তারপর পুনরায় সারিকার দিকে তাকাল। আমি চিনি সাহিত্যকে, ও এখানে বেশি দিন থাকলেই নানান প্রশ্ন ওর মাথায় আসবে, এই যেমন বরদা বিয়েতে কিভাবে রাজি হলো, কিভাবে ওকে মেনে নিল এইসব। আমি চাই না ও কোনোভাবে জানুক আমি ওর নিজের দাদা নই গি। আমার খুব আফসোস হয় জানো তো, সেদিন যদি বিয়েতে রাজি হয়ে যেতাম তাহলে আমি অনেক দিন আগেই আমার স্বর্গ এবং দেবতাকে পেয়ে যেতাম। তুমি যেমন ভালো দাদা, তেমন ভালো বন্ধু, স্বামী এবং বাবা। তুমি সত্যিই সবার থেকে আলাদা আদিত্য। আদিত্য ভ্রু কুঁচকে তাকালো সারিকার দিকে, তারপর সারিকার নাকে টোকা মারল। কি ব্যাপার? মনে হচ্ছে সারিকা ম্যাডাম এই আদিত্য সরকারকে মন দিয়ে ফেলেছে। সারিকা লজ্জায় আদিত্যর বুকে মুখ গুছল এবং শক্ত করে আদিত্যর টি-শার্টটা চেপে ধরল। তুমি ভালোবাসার মতোই একজন মানুষ, জীবনের বাকি দিনগুলো আমি তোমার সঙ্গে এমনভাবেই কাটিয়ে দিতে চাই। তথাস্তু, তোমার সব মনস্কামনা পূর্ণ করবে এই আদিত্য সরকার। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে আদিত্য। সারিকা আর হাসি খুশি এখনও ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 5টা বাজে। এতসকালে ওঠার অভ্যাস সারিকার নেই। ও আগে 6টায় ঘুম থেকে উঠত, তারপর সকালের খাবার বানাত, মেয়েদের খাবার বানাত, তারপর মেয়েদের ঘুম থেকে তুলে ওদের খাওয়াত। তারপর আদিত্য আর সাহিত্যর সাথে নিজেও ব্রেকফাস্ট করে অফিস যেত, কিন্তু এখন ও তো সকালে ও ওঠে না, 7:30টায় উঠে বাড়ির সব কাজ করে। আদিত্য বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজার ছিটকিনি খোলে, তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সারিকা হঠাৎ পাশ ফিরতেই নিজের পাশের জায়গাটা শূন্য অনুভব করে। আজ দিন 3 হচ্ছে আদিত্য সারিকার পাশেই ঘুমায়, তাই সারিকার হঠাৎ ঘুম ভেঙে যায় পাশে আদিত্যকে দেখতে না পেয়ে। ঘুম ঘুম চোখে উঠে বসে ও। আদিত্য, আদিত্য, আদিত্য কোথায় তুমি? আদি। সারিকা আধবোজা চোখেই বিছানা থেকে নেমে অন্ধকারের মধ্যেই আদিত্যকে খুঁজতে থাকে। হঠাৎ একটা প্রশস্ত বুকে ধাক্কা খায় সারিকা। হাত দিয়ে মানুষটার মুখে হাত বুলাতেই বুঝতে পারে ওটা আদিত্য। জড়ানো কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলে? তোমার চুল ভেজা কেন? এইমাত্র স্নান করলাম তাই। রাত্রিবেলা ইয়ার্কি করছো কেন? বলো না চুল ভিজল কি করে? 6:30টার ট্রেনে কলকাতা যেতে হবে, একটা কেসের শুনানি আছে গি। সারিকার এবার ঘুমের ঘোর কাটল, হাঁটতে হাঁটতে গিয়ে লাইটটা অন করল। আগে বলনি কেন? তাহলে আমি আগে উঠে পড়তাম গু। তুমি আগে উঠে কি করবে? কাল রাত করে ঘুমিয়েছ, এখন উঠতে হবে না। ঘুমিয়ে পড়োক। বেশি বোঝো তুমি, রেডি হও, আমি তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দিচ্ছি গু। সারিকা রুম থেকে বেরিয়ে বসার ঘরে গিয়ে আলোটা জ্বালে, কিন্তু সোফার দিকে তাকাতেই চমকে ওঠে সারিকা। সাহিত্যের শরীরের অর্ধেক অংশ সোফায় আর অর্ধেক অংশ মেঝেতে। সারিকা সোফার সামনে যায়। এই সাহিত্য, তুমি এখানে এভাবে ঘুমাচ্ছ কেন? সাহিত্য। ধরপড়িয়ে উঠে বসে সাহিত্য। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা রগডে সারিকার দিকে তাকায় সাহিত্য। বৌদি, তুমি এত সকালে আমার ঘরে? সারিকা একবার চারদিকটা তাকাল, তারপর কোমড়ে দুহাত দিয়ে সাহিত্যর দিকে তাকাল। ঘর? তোমার ঘর? সাহিত্য, এটা তোমার ঘর? একবার চোখ বুলিয়ে দেখো তো। সাহিত্য পিটপিট করে তাকালো চারদিকে, তারপর স্মৃতিচারণ করতেই মনে পড়ল কাল ওর ঘরে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলে ও এখানে বসে বসে রূপার সাথে কথা বলছিল, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছে জানে না। ভেবেই বোকার মতো মাথা চুলকাল ও। আসলে হয়েছে কি বৌদি, কাল আমার ফোনের নেটওয়ার্কও। সারিকা হাত দেখিয়ে থামালো। বুতো আর 4 দিন পর তোমার কাছেই চলে আসবে, প্রেমের চক্করে এভাবে রাতের ঘুম নষ্ট করো না। তুমি একজন ডাক্তার, মাথায় রেখো গ। সাহিত্য মাথা নিচু করে ফেলে। হুম ঘ। সাহিত্যর এমন চুপসে যাওয়া মুখটা দেখে হেসে ফেলে সারিকা। যাও ঘরে গিয়ে ঘুমাও। সারিকার কথা শুনে সাহিত্য ফোনটা নিয়ে সোজা নিজের রুমে যায়। সারিকাও আদিত্যর জন্য রান্না করতে চলে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। সংশোধনাগারের প্রতীক্ষালয়ে বসে আছে আদিত্য। সৌগত রায় দ্বারা আদিত্যর কাছে খবর পৌঁছেছে আবির নাকি ওর সাথে দেখা করতে চায়। আসার ইচ্ছে না থাকলেও আসতে হয়েছে ওকে। কিছুক্ষণের মধ্যেই আবিরকে নিয়ে আসা হয়। আদিত্য উঠে গিয়ে ওর কাছে দাঁড়ায়। কি দরকার বলুন? কেন ডেকেছেন আমাকে? আবির মলিনভাবে হাসল। তাহলে আমার বুকে বিয়ে করে কেমন লাগছে মিস্টার আদিত্য? নিশ্চয়ই কপালে মেয়ে জোটেনি, তাই একটা সেকেন্ড। আবিরের কথা শেষ হওয়ার আগেই আদিত্য আবিরের জামার কলার ধরল। ডোন্ট ক্রস ইয়োর লিমিট আবির, আমার স্ত্রীর নামে আর একটাও বাজে কথা আমি শুনব না গো।
স্ত্রী? যে মেয়ে 6 বছর আমার সাথে একই বিছানা রাত কাটিয়েছে, যে মেয়ের সাথে অগুন্তিবার শারীরিক সম্পর্ক হয়েছে আমার, সে আপনার স্ত্রী হয় কি করে? আপনার কাছে স্ত্রী মানে শুধুই একটা নারী শরীর, আপনার কাছে বিয়ে মানে একটা নারী শরীর কেনার অনুষ্ঠান। এই জন্যই আপনি হিরে ছেড়ে কাছে পা কেটেছেন। সারিকার মতো একজন মানুষকে যে আপনি ধরে রাখতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা। আর সেই ব্যর্থতা থেকেই আমাদের সুখী সংসার দেখে আপনার হিংসা হচ্ছে। আর আপনি যদি ভেবে থাকেন আপনার এই অযৌক্তিক কথাগুলো শুনে আমি সারিকাকে ভুল বুঝব, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি ওর অতীত জেনেই ওকে বিয়ে করেছি, তাই ওকে ভুল বোঝার প্রশ্নই আসছে না। আবির অট্টহাসিতে ফেটে পড়ে। কিন্তু মিস্টার আদিত্য, হাসি খুশি তো আপনার কেউ হয় না, ওদের সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। ওদের জন্মদাতা আমি, আমার মেয়েদের উপর তো কোনো অধিকার আপনার নেই। আদিত্য হাসল আবিরকে তা গুচ্ছিল্য করে। মিস্টার আবির, আপনি ভুলে যাবেন না আমি একজন আইনজীবী, তাই আইনটা আমি খুব ভালো করেই বুঝি। জন্ম না দিলেও আইনত ওরা আমার মেয়ে, দত্তক নিয়েছি আমি ওদের উপর আমার অধিকার সব থেকে বেশি। কিন্তু আপনার কোনো অধিকার নেই ওদের উপর, সেটা 2 বছর আগেই আদালত রায় দিয়ে দিয়েছে। আর কিছু বলার আছে আপনার? আবির মাথা নিচু করল। আমাকে হাসি খুশির সাথে একবার দেখা করাবেন? কখনোই না, আমি আমার মেয়েদের আপনার মতো খুনির সংস্পর্শে কোনোদিনও আসতে দেব না।